W3 স্কুলসে চলে যাই। ভাই স্ক্রিন শেয়ার করেন নাই মনে হয়। স্ক্রিন শেয়ার দেওয়া নাই। W3 স্কুলসে চলে আসছি। এখানে এসে আমরা যাব কোথায়? জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে যতগুলো পয়েন্ট বলেছিলাম কালকে, যে এই কটা পয়েন্ট জানতে হবে, তার মধ্যে আমরা কোন পর্যন্ত শেষ করছি? কমেন্ট, মোটামুটি ভেরিয়েবল শেষ করে ফেলছি নাকি? জি ভাইয়া, ভেরিয়েবল পর্যন্ত শেষ। আচ্ছা, অপারেটরের দিকে আমরা যাই। ইম্পর্টেন্ট, এগুলো অনেকগুলো অপারেটর আছে বেসিক জানতে গেলে, ইম্পর্টেন্ট কয়েকটা অপারেটর সম্পর্কে আমরা জানবো। তো তার মধ্যে জাভাস্ক্রিপ্ট অপারেটর বলতে এখানে বোঝাচ্ছে যে এই ভ্যালুগুলোকে নিয়ে যে এক্সপ্রেশন গুলো তৈরি করা হয়। এক্সপ্রেশন মানে হচ্ছে কোন একটা ক্যালকুলেশনকে বলা হচ্ছে, বোঝা গেছে? এক্সপ্রেশন মানে কি? কোন একটা ক্যালকুলেশনকে বলা, যেমন ধরেন 5+6 এটা একটা এক্সপ্রেশন, বুঝতে পারছেন? তো এখানে কয় রকম আছে, কাজ করে সেটা দেখাচ্ছে। দেখেন, অ্যাসাইন দ্য ভ্যালু, এই অপারেটরটা অ্যাসাইন দ্য ভ্যালু, এটা হচ্ছে অপারেটর। এই ইকুয়াল চিহ্নটা কি? অপারেটর, অ্যাসাইন দ্য ভ্যালু। আর এটা হচ্ছে অ্যাসাইন দ্য ভ্যালু টু, ওয়াই এর ভ্যালু অ্যাসাইন করতেছে। আচ্ছা, এখানে অ্যাসাইন দ্য ভ্যালু 7, হ্যাঁ 7 কি করে? 5 আর 2 7। অ্যাসাইন দ্য ভ্যালু 7 টু জেড, এটার মাধ্যমে, মানে এখানে জেড এর মান হচ্ছে কত? 7। এটা কিন্তু অ্যাসাইন করতেছে এখানে। কিন্তু এইখানে কিন্তু আরেকটা অপারেটর দেখতে পাচ্ছি আমরা, তাই না? এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর, আর এটা হচ্ছে কি? প্লাস করার জন্য, যোগ করার জন্য যে অপারেটরটা আছে। ক্লিয়ার? বোঝা গেছে দুইটার মধ্যে তফাৎটা কি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন এখানে বলছে অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এটা। আচ্ছা গেল, আমরা এটা নিয়ে অনেক কথা বলতেছে। আচ্ছা, অ্যাডিশন অপারেটর মানে যোগ, অ্যাড নাম্বার, এই নাম্বার যোগ করার জন্য এটা থেকে ইউজ করা যাচ্ছে। এটা গুণ করার জন্য ইউজ করা হচ্ছে। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, এটার জন্য কি হবে? গুণ করার জন্য এটাকে ইউজ করা হচ্ছে। তো দেখেন, অ্যারিথমেটিক অপারেটর এখানে দেখানো হচ্ছে। অ্যারিথমেটিক মানে গাণিতিক, অঙ্ক করার জন্য যেগুলো আমাদের দরকার হয়, অঙ্ক করার জন্য যেগুলো আমাদের দরকার হয়। দেখেন পিএসপির সাথে এখানে ছোট্ট একটা তফাৎ আছে, সেটা আমি একটু সামনে আগাই দেখাচ্ছি। দেখেন, এটা যোগ করার জন্য, এটা কি করার জন্য? যোগ করার জন্য। আমরা গতকালকে যে ক্লাসগুলো করেছিলাম জাভা স্ক্রিপ্টের, এখানে যে ক্লাসগুলো করেছিলাম, এখানে যোগ গুণ ভাগের কাজ করেছি না অলরেডি গতকালকেই? এই যে জি ভাইয়া। এই ধরনের অঙ্কের কাজ করতে গেলে আমাদেরকে এই অপারেটরটা ইউজ করা লাগতেছে। যোগ, সাবট্রাকশন, বিয়োগ, তারপরে কি এটা হচ্ছে কি? পাওয়ার, টু দি পাওয়ার বলে না? টু দি পাওয়ার বুঝেন তো? জি ভাইয়া। এটা জি ভাইয়া। 16তে অ্যাড হয়েছে এটা, হ্যাঁ। এটাকে যদি বলা হয় টু দি পাওয়ার বলে সেটা। আচ্ছা, এটা আমরা সামনে এই অ্যারিথমেটিকের মধ্যে দেখতে পাবো, হ্যাঁ। ডিভিশন মানে ডিভিশন মানে মানে ভাগ করা, মডুলাস, এটা বুঝছি। আচ্ছা, তাহলে এই যে কটা দেখলেন আপনারা, এর মধ্যে পিএসপির সাথে তফাৎটা কি? পিএসপিরও এই অ্যারিথমেটিক অপারেটর আছে এবং সেম, এবং পিএসপির সাথে এখানে তফাৎ হচ্ছে এই যে দুইটা দেখছেন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এক করে যোগ হতে থাকবে তখন এটা, এক করে বিয়োগ হতে থাকবে তখন এটা। যদি কোনো সিস্টেমের মধ্যেই ফেলে দিয়ে একটা ক্যালকুলেশন এরকম হয়, এক করে যোগ হতে থাকবে তখন এটা, এক করে বিয়োগ হতে থাকবে তখন এটা। আমরা সামনে এটা দেখতে পাবো এই দুইটা কি কাজ করে, এটা বলে দিলাম আর কি। এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর নামে পরিচিত পিএসপি তে, বুঝা গেছে? আমি একটা জি কথা ভাইয়া। বলছি বারবার, যে পিএসপি কিন্তু আমাদের শেখার সুযোগ নাই, কিন্তু এটা দেখে আমরা পিএসপি শিখে যাব। একদিন দেখে যাব পিএসপি হয়ে যাবে, কিছু বাদ থাকবে না। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরটা আমরা একটু যাবো। জাভা স্ক্রিপ্টের আরো অপারেটর আছে, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে অ্যাসাইন করা। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি? অ্যাসাইন করা। হুম,
তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে এইগুলো আসলে কি, এগুলো হচ্ছে প্রথম হচ্ছে মান দেওয়ার জন্য এটা ইউজ করা হয়, এটা হচ্ছে যোগ করার জন্য, এটা একরকম যোগ আছে না, ওই যে অপনয়ন না কি জানি একটা অঙ্ক ছিল, মনে আছে? এই ধরনের চিহ্ন মনে পড়ে আপনাদের? কি ছিল এটা? জি ভাইয়া। কি অঙ্কের নামটা কি? অঙ্কের নামটা কি ছিল? লাইক দিস, আমি একটু আপনাদেরকে দেখাই দিই, ব্যাপারটা এরকম। পেইন্ট, পেইন্টে এসে ধরেন আমরা এখানে var লিখলাম x সমান 100, ঠিক আছে? আর এখানে এসে আমরা লিখলাম x সমান x প্লাস সমান সমান 200। এই অঙ্কটা আসলে কি হবে বলেন তো? x সমান, সরি, x সমান কাজটা হবে x প্লাস কত? 200। মানে এই প্লাসটা সহ ও এই পাশে চলে আসে, ও এই পাশে চলে আসে এবং ওর একটা প্রতিরূপ এখানেই থেকে যায়, এই মানটা নিয়ে চলে আসে না। মানটা হচ্ছে এক্স এর মান কত ছিল? 100। যদি এটাকে ভেঙে করি অঙ্ক, আমরা বলতাম না মান বসিয়ে একটা কথা ছিল, 100 প্লাস 200, ওভারঅল আসলে কত? এক্স সমান 300, রাইট? এরম না অঙ্কটা, নাকি? জি ভাইয়া। একদম ভেঙে দিলাম আর কি। তো সেই হিসেব করে এখানে জাস্ট আমরা লিখি হচ্ছে এইটা, হ্যাঁ, এটা লেখার পরে আমরা অ্যান্সারটা লিখে দিই। আমরা এগুলা লিখি না, আমরা জাস্ট অ্যান্সারটা লিখে দিই, কারণ এই ক্যালকুলেশনটা জাভা স্ক্রিপ্টে করা আছে। ক্লিয়ার? ঠিক আছে। একে বলতেছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে একটা, দুইটা, তিনটা, একই কথা। যখন ও এই পাশে মান নিয়ে আসবে তখন এই মাইনাস সহ চলে আসবে। এই যে এক্স এর মানটা এই পাশে যখন চলে আসবে, এই যে রেজাল্টটা দেখাই দিচ্ছে, মানে এখানে আসলে ঘটনাটা কি ঘটবে, টু দি পাওয়ার হলে এখানে এইভাবে আসবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটরটা এখানে একটা এক্সাম্পল দিছে অলরেডি। এখানে দেখাইছে var x সমান 10, তাহলে x প্লাস ইকুয়াল 5, মানে যদি এই x কে দেখানো বলা হয় 10 আর 5 কত? 15, যোগ করে দিছে। এই যে যোগ চিহ্ন ছিল, এই জন্য এই পাশে এসে যোগ হয়েছে। মনে থাকবে? জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অপারেটর। স্ট্রিং শব্দের অর্থ হচ্ছে এখানে টেক্সট কে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? স্ট্রিং শব্দের অর্থ এখানে কি বোঝানো হয়েছে? টেক্সট, ঠিক আছে? এখানে যাবতীয় সবকিছুই টেক্সট। যেমন আপনি যদি সংখ্যা বলেন, সংখ্যার পাশে যদি ডাবল কোটেশন থাকে, এই দেখেন এখানে ডাবল কোটেশন দেওয়া আছে, হ্যাঁ, এই ডাবল কোটেশন যদি সংখ্যা থাকে বা টেক্সটের পাশে থাকে তাহলে সংখ্যাটাও টেক্সট হয়ে যায়। তো এই সংখ্যাটাকে যদি আপনাকে যোগ করতে হয়, মানে পাশাপাশি বসাতে হয়, তাহলে আপনি কি ধরনের অপারেটর ইউজ করবেন? সেটা হচ্ছে এই বলছে দা প্লাস অপারেটর ক্যান অলসো বি ইউজড টু অ্যাড কনকেটেন্ট না কি বলে, এটা উচ্চারণটা কি? কনকেটেন্ট। আর পিএসপি তে বলে এটাকে কনকেট। পিএসপি কে কি বলে? এটা কনকেট। আর এখানে বলছে কনকেটেন্ট, কনকেটেন্ট। যাই হোক, তো এখন পিএসপির একটা সুবিধা আছে, এখানে দুইটা টেক্সটকে যোগ করে ওইভাবে মিলাই দিতে পারে। মাঝখানে একটা স্পেসের জন্য, ওই যে আগের দিন কথা বলতেছিলাম, একটা স্পেসের জন্য আমরা এখানে আলাদা একটা মানে স্ট্রিং তৈরি করছি, যেখানে একটা স্পেস কি স্ট্রিং হিসেবে ধরা হয়েছে। আবার পিএসপি তে একটা সুবিধা কি, যে আপনি দুইটা পাশাপাশি স্ট্রিং কে যোগ করবেন বা স্ট্রিং এর সাথে অন্য কিছুকে যোগ করবেন, সংখ্যাকে যোগ করবেন, তো সেক্ষেত্রে আপনি ডট ইউজ করতে পারেন। কি ইউজ করতে পারেন? ডট, ওটাকে কনকেট বলে, ঠিক আছে?
দেখেন এখানে কি করছে, দুইটা স্ট্রিং কে এক করে দিছে ওই সেই অপারেটরটা দিয়ে, অ্যাসাইনমেন্ট অপারেটরটা দিয়ে এখানে অ্যাড করছে। দেখেন হোয়াট এ ভেরি নাইস ডে, এটা যদি আপনি এই পাশে হট এ ভেরিটার এই পাশে বসান এবং উল্টায় যখন দিবেন তখন এই টি এটা এই পাশেই থাকবে, আবার এই মানটা সহ এই প্লাসটা এই পাশে চলে আসবে। তো দুইটা অটোমেটিক্যালি দুইটা কি হবে, অটোমেটিক্যালি দুইটা স্ট্রিং যোগ হয়ে গেল না, অটোমেটিক্যালি কি হলো, দুইটা স্ট্রিং যোগ হয়ে গেল লাইক দিস, যে এখানে txt1, আপনারা কি আমার এটা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, txt1 ইকুয়াল এখানে চলে আসবে হচ্ছে এই txt1 এর মান কি ছিল আগে, ইকুয়াল হোয়াট এ ভেরি ডে। একটু ভুল করতেছি মনে হয়, আমি তো এখানে লিখবো না, এই জায়গা, তারপরে হচ্ছে প্লাস, তারপরে দিচ্ছে কোনটা, এইটা, মানে আগে যা শিখছি সেটাই, খুব কঠিন কিছু না, এই যা আছে তাই আছে দেখেন। কিন্তু এই লাইনটাকে উজ্জ্বল করে রেখেছে জাভা স্ক্রিপ্ট, আপনাকে সহজ করে দিছে একটু শর্টের মধ্যে, ক্যালকুলেশনটা জাভা স্ক্রিপ্ট করে দিছে। আচ্ছা, তারপর আসতেছে অ্যাডিং স্ট্রিং অ্যান্ড নাম্বার। দেখেন এটা একটা মজার বা একবার লজিক্যাল একটা ফ্যাক্ট, অনেক সময় আমরা এলোমেলো করে ফেলি প্রোগ্রাম করতে গেলে, যে var x সমান 5 5, এটা যোগ, এটাকে যোগ হবে 10 না, 5 5 কত হবে 10, y দেখেন 5 এবং 5, 5 এবং 5 কি হবে বলেন তো, এটা টেক্সট, এটা কি, এটা কি সংখ্যা না টেক্সট, স্ট্রিং, টেক্সট ভাইয়া, স্ট্রিং। তাহলে স্ট্রিং এর সাথে যদি কোনো সংখ্যা যোগ হয় তাহলে ওভারঅল টোটালটা স্ট্রিং হয়ে যায়, টোটালটা কি হয়ে যায়, স্ট্রিং। স্ট্রিং হয়ে যায়। তো এই যে হ্যালো 5, এইগুলো যদি এখন দেখা হয় তাহলে কি দেখাচ্ছে, 5 এর সাথে 5 বসে পড়ছে পাশাপাশি, ঠিক না, 10 হওয়ার কথা কিন্তু হলো কি 5 এর সাথে 5 বসে পড়ছে, এর টোটালটাই এখন স্ট্রিং। আচ্ছা, হ্যালোর পরে 5 যোগ করলে কি আছে, হ্যালো 5, মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, কত দূর গেলাম? আচ্ছা, কম্পারিজন অপারেটরটার নাম হচ্ছে কম্পারিজন। কম্পারিজন অপারেটরটার কাজ কি, কম্পেয়ার করা, কাজ কি, কাজ কি বলেন তো, কম্পেয়ার। কম্পেয়ার করা। যেমন আমরা যখনই এটা বলতেছি একটু খেয়াল করেন, যখন এটা বলতেছি x সমান y, এইটা কি আর এইটা কি, x y, এই দুইটার মধ্যে তফাৎটা কি? ভাইয়া উপরের সাথে আচ্ছা, ওয়াই কে মাইক্রোফোন কাটটায় আওয়াজ হচ্ছে তো, x এর মান y, আরেকটা হচ্ছে x ইকুয়াল টু y। ঠিক আছে, মাইক্রোফোনটা কার একটু আওয়াজ হচ্ছে সেটা এবার বলে দেখেন, খেয়াল করে দেখেন। হ্যাঁ, কি জানি বললেন? একটা হচ্ছে x এর মান হচ্ছে y, আরেকটাতে হচ্ছে x আর এবং y এর মান সমান। রাইট, মানে x আর এখানে প্রথমটা হচ্ছে x এর মানই হচ্ছে y, আর এখানে বলছে x এর যেটা মান আর y এর মান দুটেই সমান। বুঝতে পারছেন দুটার মধ্যে তফাৎটা? জি ভাইয়া। না বুঝলে একটু বলবেন, কিন্তু সিম্পল সিম্পল ফ্যাক্ট। একটা জিনিস মাথায় রাখবেন, শুধু ওয়েব ডিজাইনার হয়ে বসে থাকলে কিন্তু চলবে না, সামনে আগাতেই হবে। অতএব জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, এদেরকে আপনার ফেস করতেই হবে সামনে, ক্লিয়ার? অতএব বেসিকটা যদি একটু জানাশোনা থাকে তো সেক্ষেত্রে আমাদের একটু ভালো হবে, কঠিন হবে না। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে এটা ইকুয়াল টু মানে হচ্ছে এইটার সমান ওইটা, আর এইটারে যদি বলা হয়, যদি এইটারে বলা হয় তাহলে কি হবে, এখানে আমি একটা অঙ্ক দেখাই, এই দুইটার মধ্যে তফাৎ দেখাই আগেরটা আর এটার সাথে। ধরেন x সমান 10 আর y সমান 10। আচ্ছা, সেক্ষেত্রে এই যে x সমান সমান
ওয়াই, এটা কিন্তু ট্রু। এটা কি, এটা কি ট্রু ভাইয়া। ট্রু। কারণ হচ্ছে কি এক্স আর ওয়াই এটা দেখতে একই রকম, এই জন্য বলতেছে এক্স আর ওয়াই সমান সমান, তাহলে এটা ট্রু। কিন্তু যদি এখানে বলা হতো এক্স সমান সমান ওয়াই, তাহলে এটা ফলস। এখানে ব্যাপারটা হচ্ছে এরা দুইজন দুই রকম, একজন হচ্ছে সংখ্যা আর একজন হচ্ছে কি স্ট্রিং। স্ট্রিং মানে টেক্সট। যদি এই তিনটা থাকে তখন বলতে চাচ্ছে যে আইডেন্টিক্যাল ভাবে মানে একদম পারফেক্ট ভাবে একই বংশের কিনা, মানে একই প্রজাতির কিনা। মানে আপনিও জীব, আর একটা মানে করেন একটা হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এগুলো জীব, তা যদি বলা হয় যে মানুষ, মানুষও জীব গরু ছাগলও জীব, তাহলে এটা ব্যাপারটা সমান সমান, দুজনেরই প্রাণ আছে, ঠিক না? কিন্তু যদি কম্পেয়ার এইভাবে করা হয় মানুষ আর গরু ছাগল একই প্রজাতির কিনা, তাহলে কি এক হবে? না ভাইয়া। এক হবে না। তো আমরা যে ডাটা টাইপের কথা বলছিলাম, যে ডাটা টাইপ আমরা শিখবো সামনে, সে ডাটা টাইপ অনুযায়ী এরা দুইজন কিন্তু এক না। এই জন্য এই জায়গাতে আপনারা এই কন্ডিশনটা কি হবে, ফলস হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়ালটা আসলে কি? সিম্পল ফ্যাক্ট, আমরা যদি এরকম দেই যে এটা যদি দেই ওয়াই, তাহলে কি হবে বলেন তো, কে বলতে পারবে? এই উপরের মানটা ধরে বলেন। এক্স এর মান এবং y এর মান সমান নয়, ফলস হবে। এটা ফলস। False। কারণ হচ্ছে যে এক্স আর ওয়াই দেখতে একই রকম, আর এটা হচ্ছে এটা এটা যা এটা সেম লেভেলের কাজ। তার মানে এ যদি বলে ট্রু তাহলে এ বলবে ফলস। এবার যদি এখানে এরকম বলা হতো এক্স ওয়াই, এটা কি হতো, এটা কি হতো? ট্রু হবে। ট্রু। এটা কিন্তু ট্রু। কারণ হচ্ছে কি এটা আইডেন্টিক্যালের মতো কাজ করতেছে, এবং এ বলতেছে যে এক্স আর ওয়াই আসলে সমান না, নট ইকুয়াল। অতএব এটা হচ্ছে ফলস। নট ইকুয়াল ভ্যালু ফর নট ইকুয়াল টাইপ। হ্যাঁ, একই টাইপের হতে হবে, ইকুয়াল ভ্যালু এন্ড ইকুয়াল টাইপ। ভ্যালু তো এক হইতেই হবে, সাথে টাইপও একই হইতে হবে, এটা বুঝেন। গ্রেটার দ্যান লেস দ্যান তো আপনারা বুঝেন, এর বলার কি আছে? গ্রেটার দ্যান ইকুয়াল মানে ছোট অথবা বড় অথবা কি সমান। সমান, মান। আর এটা হচ্ছে ছোট অথবা সমান। আর এটা হচ্ছে টার্নারি একটা অপারেটর, এটা হচ্ছে ইফিলস এর মতো লজিক নিয়ে কাজ করে। টার্নারি একটা অপশন, এটা লজিক নিয়ে কাজ করে, আমরা দেখবো সামনে। আচ্ছা, এবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট লজিক্যাল অপারেটর, খুব মজার একটা ব্যাপার। এই যে যে কয়টা অপারেটরের নাম এই পর্যন্ত শুনে আসছেন, পিএসপি তে সেম সেম এইভাবেই আছে, পিএসপি তে সেম সেম এইভাবে আছে। তার মানে আমরা যতদূর শিখে আসছি পিএসপি এইখানে শেখার কিছু তেমন কিছু এই পর্যন্ত নাই, সেম সেম। বোঝা গেছে কথাটা? কি ভাইয়া? আচ্ছা, এখানে অপারেটর বলতেছে এন্ড, অর, লজিক্যালি এটা বলতেছে নট। এন্ড মানে হচ্ছে এবং, অর মানে হচ্ছে এটার চিহ্ন মানে হচ্ছে অর অথবা, আর এটা নট। এটার কন্ডিশন করতে গেলে আহ, এটার জন্য আহ, একটা একটা এক্সপ্রেশন হলেই হয় এটার জন্য, কিন্তু এরা দুইজন একটা এক্সপ্রেশন নিয়ে কাজ করতে পারে না। একটা এক্সপ্রেশন মানে বুঝছেন, যে কোনো দুইটা পার্ট থাকতে হবে, আর দুইটা এক্সপ্রেশন থাকতে হবে দুই পাশে। যেমন এখানে বলতেছে যে দুইটা লজিক এখানে আমরা কাজ করতেছি, ধরেন আমি মুছে দিই এটা, হ্যাঁ? জি ভাইয়া। দুইটা লজিক নিয়ে কাজ করতেছে, ধরেন যে এক্স এক্স সমান সমান ওয়াই, ঠিক আছে? এক্স সমান সমান ওয়াই এবং এরকম লিখে এন্ড
এই পাশে আর একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন লিখতেছে এক্স বড় অথবা কি সমান ওয়াই। এই দুইটা কি ট্রু না? এইটার এটা কি ট্রু বলেন? জি ভাইয়া ট্রু। এইটা আর এটা হচ্ছে ট্রু। এই হিসাবগুলো শিখতে হবে, নাহলে লজিক দেওয়া যাবে না। আমরা যখন ওই প্রোগ্রামিং এ লজিক বসাবো তখন এরকম লজিক নিয়ে কাজ করবে, ঠিক আছে? এই জন্য আমাদের এই লজিকগুলো দেখা লাগতেছে। এইটা আর এটা হচ্ছে ট্রু, তাহলে ওভারঅল এটাও ট্রু, এটাও ট্রু, আর এটাও ট্রু। যখন এন্ড থাকবে মাঝখানে তখন দুইটাই ট্রু হতে হবে। যেমন আমি যদি বলি যে পান্না ভাই এবং অর্ঘ সামনে আসেন, এখন যদি পান্না ভাই শুধু সামনে আসে তাহলে ওভারঅল কাজটা কি হইলো? আমি যেটা বললাম, না ভাইয়া। তার মানে আমার দুইজনকেই লাগবে। বুঝতে পারছেন এই লজিকটা? আর যদি জি এরকম ভাইয়া। হইতো অর, আর এখানে আমরা বলতাম, তাহলে এটা আসতো ফলস, রাইট? ঠিক না? এখন এটার মানে হচ্ছে অথবা এইটা অথবা এটা। হ্যালো, জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ। তো এখন যদি আমি বলি পান্না ভাই অথবা ফিরোজ ভাই একজন সামনে আসেন, যে কোনো একজন, তাহলে তো যে কোনো একটা হলেও হবে নাকি? যে কোনো একটা হলেও হবে, অথবা দুইজন আসলেও হবে। দুইটাই ট্রু হতে পারে, আবার যে কোনো একটা ট্রু হলেও চলবে। বোঝা গেছে? জি ভাইয়া তাহলে এটা ওভারঅল কি ট্রু। ট্রু। আচ্ছা, আর এই কন্ডিশনটা কেন ট্রু? ট্রু হলে কি হবে? ট্রু হলে আমরা একটা ব্লক তৈরি করব সিএসএস এর মতো, ওই ব্লকের মধ্যে আমরা যা যা বলবো তাই শুনবে, তাই করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নট আসলে কি? নট সবসময়ের জন্য তার পাশে কখনো সত্যকে রাখে না। নটের পাশেরটাই যদি সত্য হয়ে যায় তাহলে ওভারঅল ব্যাপারটা এক্সপ্রেশনটা ফলস হয়। কথা বুঝছেন? যেমন জি ভাইয়া। আমি পান্না ভাইয়ের পাশে দাঁড়াইছি, আমার নাম হচ্ছে নট, আমি পান্না ভাইয়ের পাশে দাঁড়াই, পান্না ভাইয়ের ঘাড়ে হাত দিয়ে বলতেছি এটা পান্না ভাই না, এটা কি আমি সত্য কথা বললাম? না ভাইয়া। তাহলে না ভাইয়া। ওভারঅল এটা হচ্ছে এরকম, এটা ঠিক এরকম। এটা নট দেওয়ার পরে যদি আমরা একটা এক্সপ্রেশন এখানে রাখি যে এক্স সমান ওয়াই, ওভারঅল এটা কি হবে? ফলস হবে ভাইয়া। ফলস হবে। যদি এটাকে আমরা ট্রু করতাম, ট্রু করতে চাই, তাহলে এটা ফলস হতে হবে, এরকম হতে হবে। তাহলে ওভারঅল এটা কি? ওভারঅল এটা কি এখন? এখন ট্রু। এখন ট্রু মানে ও সাক্ষী দিচ্ছে পাশেরটা কখনোই সত্য না, আর পাশেরটা যদি সত্য হয়ে যায় তাহলে ওভারঅল মিথ্যা হয়ে গেল। তার মানে ওর পাশে সবসময় ফলস থাকলেই ঠিকঠাক, নাহলে ঠিকঠাক নাই। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এগুলোর দরকার নেই আপাতত। টাইপ অফ, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্স অফ, এগুলো আপাতত অত দরকার নাই। বিট ওয়াইজ এটা হচ্ছে বাইনারি সিস্টেম যেটা আছে না, যখন আপনি খুব ডিপ লেভেল প্রোগ্রামিং কি করবেন তখন এই বাইনারি সিস্টেমটা আপনার খুব কাজে দেবে, ঠিক আছে? এই যে গেম তৈরি করেন না, গেম, জি ভাইয়া। তখন এই অপারেটর গুলো বেশি কাজ করে। ওই ঘুরে ফিরে দেখছেন এন্ড, অর, নট, এই আপনাকে এই অঙ্কগুলো বুঝতে হবে, তাহলে আপনি পারবেন। আচ্ছা, যদি ভালো জাভাস্ক্রিপ্টের খুব ভালো প্রোগ্রাম হতে চান তাহলে অবশ্যই বাইনারি বা বিটওয়াইজ আপনার জানতে হবে। আচ্ছা, এবার একটু সামনের দিকে আগায় চলে যাই। এই অ্যারিথমেটিকটা, এটা তো মনে হয় এখন আর বলার কিছু নাই, সবই তো বুঝছেন না? জি ভাইয়া। এই যে অ্যারিথমেটিক জি ভাইয়া। অপারেটর, এখানে একটা জিনিস বলার মতো আছে, সেটা হচ্ছে এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আসলে এটা কি? আমরা যদি এখানে যাই, এটা লুপের সময় কাজ করে। এটা কিসের সময় কাজ করে?
লুপ করি না যখন একের পর এক দেখাতে থাকো তখন বিষয়টা এরকম কাজ করে, কিন্তু এখানে নর্মালি দেখাই দিছে। দেখেন var x সমান 5, তারপর x এর পাশে ডাবল ইনক্রিমেন্ট চিহ্নটা দিছে, দেখছেন, প্লাস প্লাস। Yeah. এরপর বলতেছে var z সমান সমান x, মানে x এর মান যেটা হবে সেটাই z এর মান। এবার এখানে ডেকে এনে বলতেছে z কে শো করে দাও। তাহলে আমাদের মান ছিল 5, কিন্তু পরের লাইনে এসে কত হয়েছে, 1 যোগ করছে না, 6 6। 6 আমাকে 6 দেখাই দিচ্ছে। ডিক্রিমেন্টটাও ঠিক এরকম, ডিক্রিমেন্টটাও ঠিক এরকম 5 এর থেকে 4 দেখাই দিবে, তাই না? এই টু দি পাওয়ারটা একটু যদি আমরা দেখি, টু দি পাওয়ার অঙ্ক ভালো পারেন তো? x এর মান 5, তাহলে x এর সাথে এই 5 কে যদি 2 টু দি পাওয়ার 2 দেওয়া হয়, 5 টু দি পাওয়ার 2, তাহলে কত আসে? 25। 25। ক্লিয়ার? জি ভাইয়া। এরপর আসতেছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আপনারা কেবলই দেখছেন, এর অনেকগুলো আছে, দেখেন আমরা তো কয়েকটা দেখাইছি, ওখানে অনেকগুলো আছে। এই যে এই বিষয়গুলো আমি খুব ভালো জানি না, এটা 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 টুকটাক মনে হয় জানি, দেখা যাক একটু সামনে আগালে দেখতে পাবো। এগুলো তো আপনারা সবই জানেন, আপনারা একটু আগে দেখছেন। দেখেন ওর পরের গুলো ওরাও দেখায় নাই খুব একটা, দেখছেন পরের গুলো কিন্তু ওরাও দেখায় নাই। ইম্পর্টেন্ট হচ্ছে এই পর্যন্ত, বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে এইগুলো জানতে গেলে আমাদেরকে একটু ঘাটাঘাটি হয়তো বা করতে হবে, তো দরকার নেই আপাতত ওগুলো জানার। নোট রাখেন কিন্তু, যদি আপনি বলেন আমি জাভাস্ক্রিপ্ট শিখবো, তাহলে এইগুলো খুঁটি নাটি সব জানতে হবে, কারণ আপনি তখন ডিপ লেভেল প্রোগ্রামিং করবেন। আপনাকে একটা ওয়েবসাইটের ছোট্ট একটা পার্টের জন্য হায়ার করা হবে, যে এইটুকু ঠিক করে দেন, বা এরকম একটা জিনিস চাচ্ছি, ঠিক এই জিনিসটা আমাকে বানায় দেন। তখন ছোট্ট একটা কাজ করবেন, $200, $300, $100, বুঝতে পারছেন? তখন এর ব্যাপারটা একদমই আলাদা। এটা হচ্ছে 16 সালে অ্যাড হয়েছে। এটা ডাটা টাইপ মোটামুটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ডাটা টাইপ, ডাটা টাইপ আসলে কি, ডাটাকে কত রকমের ডাটা নিয়ে এখানে কাজ করা হয়, এইগুলোকে ভাগ করছে কয়েকটা ভাগে, পিএইচপি এবং সব সব ল্যাঙ্গুয়েজেই ডাটা টাইপটা থাকে, কারণ ডাটা নিয়েই তো আসলে প্রোগ্রামিং এর কাজ, তাই না? প্রোগ্রামিং এ ডাটা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কাজ করার কিছু আছে বলেন? না ডাটা থাকতে হবে, ডাটা না থাকলে কোনো কাজই, কোনো প্রোগ্রামিংই ঘটবে না। তো সেক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস দেখাইছে, যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্যান হোল্ড মেনি ডাটা টাইপ, নাম্বার, স্ট্রিং, অবজেক্ট এন্ড মোর। এটা দেখাইছে নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আচ্ছা, এই অবজেক্টটা আসলে কি আমরা সামনে দেখব। আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগে জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যারে, অ্যারে অ্যারেটা কি একটু পরেই দেখতে পাবো, আর একটা হচ্ছে কি অবজেক্ট। একটা হচ্ছে অ্যারে, আর একটা হচ্ছে কি অবজেক্ট। আর পিএইচপির ক্ষেত্রে অ্যারেটা খুব ভালো জানতে হবে, যে যত অ্যারে নিয়ে খেলতে পারবেন সে তত ভালো প্রোগ্রামিং করতে পারবে। কথা বোঝা গেছে? আমি খুব বড় মাপের প্রোগ্রামার না, কিন্তু আমার সেন্স থেকে আমি যতটুকু বুঝছি সেটাই বললাম। এবং আপনি যদি কখনো প্রোগ্রামিং এর দিকে আগান, দুর্বলতা থাকে আপনার, প্রোগ্রামের দিকে আগাতে চান, এই দিকে একটা দুর্বলতা আছে আপনার মনের দিক থেকে, তাহলে আপনি আগাবেন এবং আমার এই কথাটা মাথায় রাখবেন, যে অ্যারে, জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে অ্যারে, অবজেক্ট, ইভেন্ট, অ্যারে, অবজেক্ট, ইভেন্ট আর jQuery ফাংশন জানতে হবে খুব ভালো। কথা বোঝা গেছে? এই চারটা জিনিস আপনাকে খুব ভালো জানতে হবে, তাহলে আপনার ডেভেলপমেন্ট খুব দ্রুত হবে। আচ্ছা, দ্য কনসেপ্ট অফ ডাটা টাইপ ইন প্রোগ্রামিং, এগুলো তেমন কিছুই না, আমরা জানি ডাটা টাইপটা আসলে কি, বিভিন্ন ধরনের ডাটাকেই ডাটা টাইপ বলতেছে। এই যে 16 এইগুলো যোগ করে দিছে, কিছু ব্যাপার এখানে দেখাচ্ছে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, ভলভো 16, তাই না, যোগ করে দিছে না? এখানে খেয়াল করেন তিনটা যখন, মজার বিষয় দেখেন,
তিনটা যখন 16 আর 4 আগে যোগ হয়েছে, 16 আর 4 আগে কি হয়েছে, 16 আর 4 20 20 যোগ যোগ হয়েছে। যোগ হওয়ার পরে ভলভোটা তার সাথে যোগ হয়ে বসে গেছে, আর কিছু না, তাই না? কিন্তু 20 ভল্ট। এইখানে দেখেন, এখানে সিস্টেমটা কি ছিল দেখেন, 16 আর 4 20 এবং ভলভো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 164 দেখাচ্ছে, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া, এখানে মনে হয় মানে এই string ভেরিয়েবল গুলো দিয়েছে। পাশাপাশি রাখতে হবে। হ্যাঁ, ওয়েট, এটা হচ্ছে, এখানে ঘটনাটা হচ্ছে প্রথমে এই স্ট্রিং এর সাথে সংখ্যা যোগ হওয়ার পর আমি বলছিলাম সংখ্যা যখন স্ট্রিং এর সাথে যোগ হয়ে যায় তখন ওই সংখ্যাটা স্ট্রিং হয়ে যায়, আমি বলছিলাম এই কথাটা। জি ভাইয়া। ওইখানে কি জি হয়েছে, ভাইয়া, সংখ্যার সাথে স্ট্রিং যোগ হয়ে সংখ্যাটা স্ট্রিং হয়ে গেছে, ভলভো 16। তারপরে এই চারটা আবার এই ভলভো 16-র সাথে, ভলভো 16 যেহেতু পুরোটাই স্ট্রিং, তখন এই চারটার সাথে চার আবার এই স্ট্রিংটার সাথে যোগ হয়ে ওটাও স্ট্রিং হয়ে গেছে, সব মিলিয়ে কি হয়েছে, স্ট্রিং। সব স্ট্রিং হয়ে গেছে। বোঝা গেছে? এটাই দেখার বিষয় ছিল আর কি। স্ট্রিং দুই ভাবে লেখা যায়, এটা হচ্ছে ডাবল কোটেশন আর একটা সিঙ্গেল কোটেশন। যখন আমরা কোনো ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখবো তখন যদি এরকম হয় যে ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যে লিখতেছি, অ্যাট্রিবিউট তো ডাবল কোটেশন থাকে, তাই না? অ্যাট্রিবিউটের ভ্যালু আর ভ্যালু হিসেবে যদি জাভাস্ক্রিপ্ট লিখি তাহলে ওর ভেতরে যাবতীয় যত স্ট্রিং আমরা সব সিঙ্গেল কোটেশনে দেব, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। বোঝে নাই? কে কে বোঝে নাই? সিম্পল ফ্যাক্ট, আপনি এখানে মনে করেন এই চন কোন একটা কারণে আপনি ধরেন অ্যালাইন লিখলেন, এটা হচ্ছে ফরম্যাট না, ভ্যালু। এখানে আপনি স্ক্রিপ্ট লিখতেছেন, মানে স্ক্রিপ্ট লিখতেছেন জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, বা কিছু একটা জাভা স্ক্রিপ্ট লিখতেছেন বা কিছু, তখন আমাদের এই ভিতরে যদি লিখি দিস ইজ, এটা একটা জাভা স্ক্রিপ্ট, কথার কথা আর কি, তাহলে আপনি ভেতরেরটাকে সিঙ্গেল কোটেশন দিবেন, মনে থাকবে? ভেতরে কোনো স্ট্রিং লিখতে গেলে সিঙ্গেল কোটেশন, কারণ ডাবল কোটেশন তো এর ভ্যালু হিসেবে আছে, অ্যাট্রিবিউটের ফরম্যাটেই তো ডাবল কোটেশন রয়েছে। আপনি যদি এখানে আবার ডাবল কোটেশন দেন তাহলে ঘটনাটা এখান থেকে এখানে শেষ হয়ে গেল না? এটা আবার কোথাতে জি আসে? ভাইয়া। এই কনফ্লিক্টটা যেন না হয় এটা খেয়াল রাখবেন, এই কনফ্লিক্ট আমার হয় খুব ভালো। 1 2 3, দেখেন এখানে এটা এইভাবে লিখছে, এটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা একটু দেখে আসি। না, এখানে কোনো প্রবলেম হয়নি। তো অনেক ক্ষেত্রে ঝামেলা হলে আমরা স্ল্যাশ দিয়ে দিই, সেটা আমরা পরে দেখবো, হ্যাঁ। নাম্বার, এটা হচ্ছে ডেসিমেল নাম্বারও এখানে ইউজ করা যাচ্ছে, আর এখানে রাইট লার্জ, এখানে বলছে কি জাভাস্ক্রিপ্ট হ্যাজ অনলি ওয়ান টাইপ অফ নাম্বার, নাম্বারের জন্য একটাই টাইপ জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে এই যে ডাটা টাইপ, এখানে পিএসপির সাথে একটা ছোট পার্থক্য হচ্ছে পিএসপির নাম্বারের জন্য দুইটা ডাটা টাইপ আছে। কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে এখানে বলতেছে এটার নাম, এটার হচ্ছে নাম হচ্ছে নাম্বার, এই ডাটা টাইপটার নাম হচ্ছে নাম্বার, আর পিএসপির নামটা হচ্ছে পিএসপির নামটা হচ্ছে এখানে ইন্টিজার। কি নাম আছে? ইন্টিজার। ইন্টিজার আর ফ্লট। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা আর ফ্লট হচ্ছে ভগ্নাংশ। বোঝা গেছে?
ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে ভগ্নাংশ, আর এখানে দুইটাই একই নাম্বার। ঠিক আছে? এই সায়েন্টিফিক অপশনটা আমি বুঝি না, যারা বুঝবেন তারা এটা বুঝবেন। এই যে বুলিয়ান, বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যার যে রেজাল্টটা দেয় এটা হচ্ছে বুলিয়ান। আমি বলছি না সত্য মিথ্যাটা ডাটা টাইপ। এই জি একটা ভাইয়া। স্ট্রিং, একটা সংখ্যা, দুইটা সংখ্যা কম্পেয়ার করা হয়েছে, কম্পেয়ার করার মাধ্যমে যে রেজাল্ট আসছে এটা একটা ডাটা টাইপ, সেটা হচ্ছে কি রিটার্ন ট্রু, রিটার্ন ফলস, বুলিয়ান। বুলিয়ান অ্যালজেব্রা ভাইয়া, হ্যাঁ, যে ম্যাথটার কথা বললেন আপনি, হুম অঙ্কুর কথা বললেন না, বুলিয়ান অ্যালজেব্রা। হুম হুম, সত্য মিথ্যা। আচ্ছা, এবার আসছে অ্যারে। এই যে কথাটা বলছিলাম অ্যারে, দেখেন পিএইচপির সাথে এখানে একটু ছোট্ট তফাৎ আছে। এখানে অবজেক্টকে একরকম ভাবে দেখাইছে, পিএইচপির অবজেক্টটা আলাদা। এই জায়গা থেকে আমাদের একটু ডিসটেন্স চলে আসছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এই অ্যারেটা আসলে কি। একটা ভেরিয়েবলের মধ্যে যদি একাধিক ভ্যালু থাকে, এতক্ষণ দেখছেন একটা ভেরিয়েবলের মধ্যে একটাই ভ্যালু, তাই না? এক্স সমান 10, ওয়াই সমান 5, এরকম। যখনই আহ, হয়ে গেল ক্লাস 10 জাভাস্ক্রিপ্ট ক্লাস 2, ক্লাস 2 এর মধ্যে আমরা একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিচ্ছি। index.html সাবলাইনে নিয়ে আসলাম html জাভা স্ক্রিপ্ট ক্লাস 2 স্ক্রিপ্ট। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করব এখন, যেমন ধরেন এখানে আমাদের একটা অ্যারে লেখা আছে, সেই অ্যারেটা হচ্ছে কিরকম, এরকম এরকম একটা অ্যারে লেখা আছে। ঠিক আছে? এই অ্যারেটাকে কেমন বলা হচ্ছে, ধরেন আমরা এখানে নাম দিচ্ছি ক্লাস 10, আপনারা ব্যাচ 10, ক্লাস ইউজ করা উচিত হবে না, কারণ ক্লাস রিজার্ভ কিওয়ার্ড। ব্যাচ 10, এখানে আমরা বললাম পান্না, তারপর নাম বলেন ফিরোজ, রাহাতুল। এই ব্যাচ 10 মানে তো আপনারা একা না, একা অনেকগুলো মানুষ, তার মানে এই ব্যাচ 10 একটা ভেরিয়েবল, তার মধ্যে অনেকগুলো ভ্যালুস আছে, তাই না? তো এই অ্যারেটার ক্ষেত্রে বলা হচ্ছে পিএইচপি তে এর কয়েকটা সিস্টেমে অ্যারে তৈরি হয়, আর জাভা স্ক্রিপ্টে বলতেছে অ্যারে এই একরকমই, অ্যারের আর কোনো ই নাই। অ্যারের মধ্যে অ্যারে আসে, অ্যারের মধ্যে আবার অ্যারে আসতে পারে। কিন্তু যদি আপনি কোনো টেবিলের অ্যারে, আপনি রাখতে চান, তাহলে আপনি টেবিলকে, মনে করেন টেবিলটা এরকম থাকে না, আমি মুছে দিলাম, টেবিলটা তো এরকম থাকে। এটা কিন্তু ডাটাবেজের কোয়েরির সাথে খুব মিল, হ্যাঁ, এই জন্য এটা দেখতে হবে, কারণ ডাটাবেস কোয়েরি ঠিক এইভাবেই হয়। এখানে লেখা রয়েছে যে নেম, এখানে লেখা রয়েছে ইমেইল, আর এখানে লেখা রয়েছে ফোন।
তখন বিষয়টা কি হলো, এই নেমের আন্ডারে অনেকের নাম থাকবে না? হ্যাঁ, হ্যালো, জি ইমেলের আন্ডারে অনেক ইমেল থাকবে, ফোনের আন্ডারে অনেক ফোন থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে তো শুধু ব্যাচ 10 বলে শুধু নাম রেখে দিছে, সিঙ্গেল একটা অ্যারে। কিন্তু যখন এই সিঙ্গেল অ্যারের মধ্যে আবার ডাবল ব্যাপারটা আসতেছে, যেমন ধরেন আপনারা ওভারঅল ব্যাচ 10, ওভারঅল কি ব্যাচ 10 ওভারঅল এই ভেরিয়েবলটার নাম ব্যাচ 10, তার মধ্যে আবার 3টা ভেরিয়েবল, সেই 3টা ভেরিয়েবলের মধ্যে আবার আলাদা আলাদা অ্যারে। তাহলে এটা হচ্ছে মাল্টি, মানে কি বলা যায়, অ্যারের ভিতরে অ্যারে, যে নেস্টিং অ্যারে, নেস্টিং অ্যারে বলে এটাকে, তাই না? তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট মানে ডিরেক্ট এইভাবে অ্যারে করে না, জাভাস্ক্রিপ্ট অ্যারে তৈরি করে আলাদাভাবে অবজেক্টের সহযোগিতা নিয়ে। কার সহযোগিতা নিয়ে? অবজেক্ট। অবজেক্ট। এগুলো আমরা পরে দেখি। জাস্ট আমি এতটুকু কি বোঝাতে পারছি যে একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু যদি থাকে সেটাই হচ্ছে অ্যারে। জাভাস্ক্রিপ্ট অ্যারে লেখার সিস্টেম আর পিএইচপি অ্যারে লেখার সিস্টেম সামান্য পার্থক্য, খুব বেশি না, কিন্তু কাজ আর উদ্দেশ্য একই। থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, যদি এটা স্ট্রিং হয় তাহলে সব এক একটা স্ট্রিং এর দুই পাশে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন হবে, এক একটা ভ্যালু শেষ হবে কমা হবে, এক একটা ভ্যালু শেষ হবে কি হবে, কমা হবে। এটা আমরা এখানে দেখি, দেখেন এক একটা ভ্যালু শেষ হচ্ছে কমা দিচ্ছে, এক একটা ভ্যালু শেষ হচ্ছে কমা দিচ্ছে। এবং এই যে অ্যারেটা আসলে একটা ট্রের মতো, ট্রে, ট্রে বুঝেন তো, মানে কি বলা যায়, একটা ড্রয়ারের মতো যেখানে সবকিছু সিরিয়াল ওয়াইজ সাজানো থাকে। কিভাবে সাজানো থাকে? চায়ের কাপ, গ্লাস, নাস্তা। সুন্দর করে সাজানো থাকে। এটাকে ডিফল্ট সিস্টেমে একটাই ওয়ে আছে জাভাস্ক্রিপ্টের অ্যারেকে খোঁজার, সেটা হচ্ছে নাম্বারের মাধ্যমে, ইনডেক্স, ইনডেক্স আকারে, আইডির মাধ্যমে। মানে এরকম একটা আইডি ধরে না, এটা আইডি কিন্তু আইডি না, এটাকে বলতেছে এখানে ইনডেক্স, যেটা আসলে কোডের মধ্যে লেখা থাকে না, যেটা আসলে কোডের মধ্যে লেখা থাকে না। বোঝা গেছে? যেমন ধরেন এটার কাউন্টিংটা শুরু হয়, প্রথম যে ভেরিয়েবলটা আপনি এখানে রেখেছেন, ভ্যালুটা লিখেছেন, এটা না, এটার কাউন্টিংটা হচ্ছে 0, এটা কত, 0, এটা 1, আর এটা 2। আচ্ছা, আমরা এখানে যদি এখানে একটা পি ট্যাগ নেই, আইডি, আইডি নেই, আইডি নিয়ে বলতেছি অ্যারে, আইডির নাম দিলাম অ্যারে। আমরা আগের দিন লিখেছিলাম না ডকুমেন্ট টাইপ ডট গেট এলিমেন্ট বাই আইডি, মনে আছে আপনাদের? আইডি নেমটা এখানে লিখছেন কি, অ্যারে ইনার এসটিএমএল, এরকম না, মনে আছে? ইনার এসটিএমএল আমরা বলতেছি ব্যাচ অন কে আপনি শো করেন, এবং এটা ব্যাচ 10 ব্যাচ 10 কে শো করেন, 0 নাম্বারটাকে শো করেন। কত নাম্বারে শো করবেন? 0 নাম্বারটাকে শো করবেন। এই দেখেন এখানে ইনার এসটিএমএল ব্যাচ 0 কার্স 0। তাহলে আমরা এখানে শো করলাম। আমাদের এই পেজটা যদি আমরা লোড দেই ব্রাউজারে, পান না দেখাচ্ছে কাকে, পান না। তো যদি এরকম হতো যে আমরা এখানে কিছুই দিলাম না, তাহলে কি শো করতো? সবগুলোকে শো করবো না। আমরা কেবল দেখলাম রেজাল্ট কোথায়, এই যে সব কটা, পান্না, ফিরোজ, রাহাতুল, ঠিক আছে না? কিন্তু পিএইচপি তে এইভাবে না, পিএইচপি তে ওই যে এই যেভাবে ডাক দিছে না এক একটাকে দেখার জন্য, মানে যে ভেরিয়েবলের আন্ডারে আছে তাকে আগে ডাকতে হবে, যে ভেরিয়েবলের আন্ডারে আছে তাকে ডাকতে হবে, ডেকে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি করলো, সংখ্যাটা লিখলো 1, ফিরোজ। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটা লিখলো, এই যে কলিংটা দেখছেন, আগে ভেরিয়েবলটার নাম লিখছে, তারপরে যে
ইন্ডেক্সের নাম বলছে যে কত নাম্বার ইন্ডেক্সটা আমি দেখতে চাই। তো সেক্ষেত্রে এইভাবে পিএইচপি তো ঠিক এই সেম ওয়েতে কল করে, কিন্তু আপনি যে এখানে একটা জিনিস দেখলেন যে এইভাবে আপনি লিখে দিলেন, সেভ করলেন এবং সবগুলো দেখতে পেলেন। এখানে পিএইচপি তে এইভাবে অ্যারের সবকিছু দেখা যায় না। ক্লিয়ার? পিএইচপি তে কি করে দেখতে হয়? লুপের মাধ্যমে দেখতে হয়। কিসের মাধ্যমে দেখতে হয়? লুপের মাধ্যমে দেখতে হয়। বুঝতে পারছেন? পিএইচপি তে লুপের মাধ্যমে দেখতে হয়। আচ্ছা, তাহলে মোটামুটি অ্যারে কি করে লিখতে হয় এটা তো আপনারা বুঝে ফেলছেন না? অ্যারেটা আসলে কি জি ভাইয়া। এটাও বুঝে ফেলছেন। এটা প্র্যাকটিসের জিনিস, কিন্তু এগুলো হচ্ছে হিউজ প্র্যাকটিসের জিনিস এবং মনের মতো করে ঘুরাই ফিরাই ঘুরাই। এই যে আমি এখন যে অবজেক্টের কথাটা বলবো, আসলে অবজেক্টটা কি, তখন আপনি বুঝে যাবেন যে আসলে এটা ছাড়া ওইটা, ওটা ছাড়া এটা চলবে না। তাহলে আমাদেরকে এটা শিখতেই হবে। তবে আমি বলতেছি আপনারা HTML CSS জাভাস্ক্রিপ্ট টুকটাক প্লাগইন ইউজ আর কি বলে এটা বুটস্ট্র্যাপ খুব ভালো মতো এমন ভাবে প্র্যাকটিসে থাকবেন অলওয়েজ, যেন একটা পেজ টেমপ্লেট দাঁড় করাতে বেশি সময় না লাগে। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেসের কিছু জিনিস আমরা শিখে নেব। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা গিগগুলো তৈরি করতে পারবো। আর এই জাভাস্ক্রিপ্টটা একটু দেখে রাখেন, এক্ষেত্রে দেখা যাবে আপনারা যখন কাজ করবেন অনেক কিছু খুঁজে না পেলে অনেক সময় দেখা যাবে ছোট ছোট বিষয়গুলো সামনে পেয়ে গেলেন, সেগুলো এডিট করতে পারবেন। হ্যাঁ, একটু ফাংশনালিটি নিজের মতো করে ইউজ করতে পারবেন এই জন্য। ওকে, তো আমরা এই অ্যারেটা দেখলাম অলরেডি। এবার আছে অবজেক্ট। এখানে এই অবজেক্টগুলো আসলে কি? অবজেক্টগুলো আসলে কি দেখেন, এই অবজেক্ট হচ্ছে এই অবজেক্টের মধ্যে, এটা অবজেক্ট হলো অনেক বড় একটা ব্যাপার। তবে এই অবজেক্টটাকে আমি একটু যদি ভেঙে বলি, বিষয়টা হচ্ছে ধরেন একটা বিষয় তৈরি করা আছে, একটা বিষয় তৈরি করা আছে যে আমরা আলমারি তৈরি করব। আমরা কি তৈরি করব? আলমারি তৈরি করব। এটার অবজেক্টের নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এখন এর মধ্যে হাতুড়ি রাখলাম, হ্যামার। হ্যামার বানান ভুল গেল কিনা, যাই হোক, হ্যামার। তারপরে কি? পিন। পিন ঠিক না, এটাকে কি বলা যায়? ওই যে লোহাকে কি বলে এখানে? প্রেক। আর মানে ওই যে যে লোহাটা পেরেক হিসেবে ইউজ করা হয়, যে কাঠে মারে। যাই হোক, পিন থাকুক আর কি, কথার কথা। এখানে থাকবে হচ্ছে আঠা থাকবে, এখানে থাকবে হচ্ছে বার্নিশ করার জিনিস থাকবে, টুলস, যত টুলস লাগে আর কি। আবার এখানে স্লাইস, স্লাইস বানান ভুল যেতে পারে, যাও। এই স্লাইস করা করা আপনার তক্তা থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস থাকবে, তারপরে এই যাবতীয় যা লাগে একটা আলমারি তৈরি করার জন্য সব এখানে দেখালো আছে। হুম, আবার অটোমেটিক্যালি কিছু ফাংশনও তৈরি করা আছে। যেমন ধরেন আপনার একটা প্লাস দরকার, প্লাস কিন্তু প্লাস ঠিক না, এটাকে কি বলা যায়? ড্রিল মেশিন দরকার, রাইট? ড্রিল, একটা ড্রিল মেশিন দরকার। তো ড্রিল মেশিন কিন্তু ওভারঅল একটা ফাংশন, রাইট? ওভারঅল একটা কি ফাংশন ভাইয়া। ফাংশন? মানে এই হ্যামার নিজেই একটা ব্যাপার, ওর কোনো ফাংশন টাংশন নেই। পিন, স্লাইস করা, কাট, এগুলো কিন্তু ড্রিল মেশিন মানে ওর নিজেই একটা ফাংশন, ওর ভিতরে অনেক ফাংশন কাজ করে, তারপরেও আপনাকে আউটপুট দেয়, ঠিক না? তো এখন আপনি জি ভাইয়া। আপনি কি করবেন? এই ক্লাস, এটা ধরেন একটা ক্লাস তৈরি করা আছে সিএসএস এর মতো। আপনি কি করবেন? একটু সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আপনি কেন নতুন করে চেয়ার, আলমারি বানাচ্ছেন? আলমারি বানান কি? যাই হোক, আলমারি। হ্যাঁ,
তখন আপনি কি করবেন, এই অবজেক্টের মধ্যে ঢুকবেন, ঢুকে যদি আপনার হ্যামার দরকার হয় হ্যামার নেবেন, যদি আপনার পিন দরকার হয় পিন নেবেন, তক্তা লাগে তক্তা নেবেন, ড্রিল দরকার হলে ড্রিলকে নেবেন, নিয়ে আপনি এর মধ্যে কাজ করবেন। একবার একটা কাজ করে আপনি কি করলেন, আলমারি তৈরি করলেন, পরে আবার একটা কাজ করা শুরু করলেন, চেয়ার বানাচ্ছেন, চেয়ার বানাচ্ছেন। চেয়ার বানাতে গেলে কিন্তু আবার এই জিনিসগুলোই লাগতেছে বারবার, তাই না? একই জিনিস লাগতেছে না? আবার আপনি ইনস্ট্রুমেন্টের মধ্যে ঢুকলেন, হ্যামার নিলেন, ড্রিল নিলেন, এই নিলেন, ওই নিলেন, কাঠ নিলেন, সবকিছু নিয়ে আবার কাজ করলেন। আবার আপনি এবার মানে বেড বানাবেন, একটা কাঠের বেড। আপনাকে কি আবার এই জিনিসটা ইউজ করা লাগবে না? হ্যাঁ, জি ভাইয়া। অবজেক্টের কাজ হচ্ছে এরকম কিছু জিনিস তৈরি করে রাখা, যেটাকে আপনি বারবার ইউজ করবেন, বারবার ইউজ করবেন। ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে এই অবজেক্টটা আসলে কি, এটা পিএইচপির অ্যারের মতোই, এটা পিএইচপির অ্যারের মতোই। দেখেন, একটা লোকের ইনফরমেশন রাখতে যদি হয়, এই যে আমরা একটু আগে আমরা একটা বক্স বানিয়েছিলাম, মনে আছে? এই যে একটা হ্যাঁ। বক্স বানাইছিলাম, জি ভাইয়া, ডেস্টিনেশন নাম, আইডি, ইমেইল। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন এটার সাথে ওটার অনেক মিল, এর সাথে ওটার অনেক মিল। দেখেন, লেখার নিয়ম হচ্ছে পার্সন। পার্সন মানে কিন্তু একজন না। পার্সন মানে কি একজন? পার্সন মানে পার্সন মানে একজন, সেই একজনের অনেক ডিটেলস থাকে, থাকে না? এবার এই পার্সনের মধ্যে কিন্তু আপনি একাধিক পার্সনের ডিটেলস রাখতে পারবেন। ওই যে যদি আপনি টাইটেল আকারে দিতে চান, প্রত্যেকটা ভ্যালুর টাইটেল দিতে চান, যেখানে আমরা আগের বার অ্যারেতে রেখেছিলাম 0 1 2, রাইট? সেইগুলোকে যদি আপনি জি ভাইয়া। ইন্ডেক্স আকারে দিতে চান, তাহলে এখানে আপনাকে অ্যারে রাখা যাবে না, আপনাকে অবজেক্ট বানাতে হবে। আপনাকে কি বানাতে হবে? অবজেক্ট বানাতে হবে, যদি আপনি এইভাবে রাখতে চান। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কি, ফার্স্ট নেম, লেখার নিয়মটা কি দেখেন। ফার্স্ট নেম, আপনাদের মনে পড়ে আমরা এরকম কিছু কাজ করেছি, এই যে মনে পড়ে? জি ভাইয়া। অবজেক্ট, এগুলো সব প্রপার্টি, এগুলোরে কি বলে? একটা প্রপার্টি একটা ভ্যালু, একটা প্রপার্টি একটা ভ্যালু। আর এই দেখেন অ্যারের অবজেক্টের মধ্যে আবার অবজেক্ট, দেখছেন? অবজেক্টের মধ্যে অবজেক্ট, এরকম করে সাজানো। আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি এরকম যে একটা অবজেক্ট, তাকে আমরা কিভাবে দেখতে পারি দেখেন। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ডেমোতে গেলাম, যে এখানে লিখতেছে পার্সন, পার্সন ডট ফার্স্ট নেম, মানে কোনটা দেখাবে বলেন তো? জন দেখাবে। প্লাস, এটাতে স্ট্রিং, প্লাস ইজ, একটা স্ট্রিং লিখলো ইজ। তারপরে পার্সনের এজ লিখলো, এজটা কোথা থেকে আসলো? এই যে এজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসলো? ইয়ার্স ওল্ড, জন ইজ 50 ইয়ার্স ওল্ড। কলিংটা কিভাবে করতে হয়? কলিংটা করতে হচ্ছে, আপনি যে অবজেক্টটাকে ডাকবেন তার নামটা আগে লিখবেন, তারপরে যে আপনারা ফোল্ডারে ঢুকতে গেলে কি করেন, যে ফোল্ডারে ঢুকেন তার নামটা আগে লেখেন না? বলেন। জি ভাইয়া। ঠিক সেরকম, যে অবজেক্টে ঢুকবেন তার নামটা আগে লিখবেন, এবং তারপরে ডট লিখে আপনি তার যে প্রপার্টিটা অ্যাক্সেস করতে যাচ্ছেন, যেই প্রপার্টির ভ্যালুটা আপনার দরকার, মানে আগে লিখতেন 0 1 2, আর এখানে লিখবেন এইগুলা, ফার্স্ট নেম লাস্ট নেম না কোনটা। তা আপনি এখানে ফার্স্ট নেম লিখলেন, ডট। কলিং সিস্টেমটা দেখছেন, ডট দিয়ে কল করতেছে। আর একটা হইতে অ্যারের মতো করেও কল করা যায়, অ্যারের মতো করেও কল করা যায়, ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি ওর মধ্যে লিখলেন আর কি, মানে কথা বুঝছেন? আপনি এখানে থার্ড ব্র্যাকেট দিয়েও কল করতে পারেন মেবি। এটা ভুল হতে পারে, থার্ড ব্র্যাকেট দিলে মেবি এটা ই দিতে হবে।
জন আসছে এবার? তার মানে আপনি এটাকে দুইভাবে ডাকতে পারেন। এক হচ্ছে নামের পাশে ওই অবজেক্টের নামের পাশে তার প্রপার্টির নামটা ডট দিয়ে ডাকতে পারেন, আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবেও ডাকতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। এগুলো কিন্তু প্র্যাকটিসের জিনিস, বারবার বলছি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, টাইপ অফ, এগুলো দরকার নাই অত কিছু। আনডিফাইন, আনডিফাইন আসলে কি? আনডিফাইন মানে হচ্ছে কি, একটা ভ্যালুকে ডিক্লেয়ার করা হয়েছে বাট এর কোনো ভ্যালু, ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে বাট ভ্যালু দেওয়া হয় নাই, এটাকে আনডিফাইন বলে। এটাকে কি বলে? আনডিফাইন। তার মানে কখনো যে আনডিফাইন বলে যে এই ভ্যালুটার মানে আনডিফাইন ভেরিয়েবল, তার মানে আমরা বুঝতে পারবো ওটার কোনো ভ্যালু আমরা দেই নাই। ঠিক বুঝা গেছে? এমটি, এই যে the empty value has nothing to do with undefined, মানে কি যে নাল, নাল, নাল টাইপ একটা ডাটা টাইপ আছে নাল, যেটা মানে ভেরিয়েবল আমি একটা ভ্যালু অ্যাসাইন করছি কিন্তু ওর মধ্যে কোনো ভ্যালু রাখি নাই। ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করছি অলরেডি, এই যে দেখেন একটা স্ট্রিং লিখছি বাট ওর মধ্যে কোনো কিছু রাখছি আমি, এটাকে বলে এমটি। এটাকে কি বলে? এমটি বলে, মানে ফাঁকা ভ্যালু। ঠিক আছে, ব্লাঙ্ক, যেটাকে নালও বলতেছে। দেখেন আপনি ডিরেক্ট নালও লিখতে পারেন, পারসন নাল। দেখেন বিটুইন ডিফারেন্ট বিটুইন আনডিফাইন্ড এবং এটার বিষয়ে। আনডিফাইন্ড অবজেক্ট, নাল হচ্ছে একটা অবজেক্টের, নাল একটা অবজেক্টের মতো কাজ করতেছে, বাট আনডিফাইন্ড শুধু আনডিফাইন্ড। নাল একদম অ্যাকুরেট, আনডিফাইন্ড মানে নাল মানেও কিছু না, আনডিফাইন্ড মানেও কোনো ভ্যালু দেওয়া হয় নাই। এই দুটো কিন্তু ফলস, কারণ এখানে ভ্যালু দেওয়া হয়েছে, এখানে ভ্যালু দেওয়া হয়েছে কিন্তু ভ্যালুতে কিছু নাই, আর এখানে ভ্যালু দেওয়াই হয় নাই। তার মানে দুইটা এক না, ঠিক না? আর এখানে এও নাই ও নাই, এর ভিতরে কোনো ভ্যালু নাই, মানে জাস্ট ডাবল কোটেশন দিয়ে রাখা আছে, আর এর ভিতরে কোনো ভ্যালু নাই, এটা কোনো ভ্যালু দেয়াই হয় নাই। ওভারঅল ট্রু। ওই যে কথাটা বলছিলাম, একই পদের হইতে হবে। এগুলো একটু পড়ে নিবেন সুযোগ থাকলে, কমপ্লেক্স ডাটা, ফাংশন, অবজেক্ট। আচ্ছা, ফাংশনের মধ্যে যেতে হবে আমাদের। ফাংশন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট একটা প্রোগ্রামিং এর। আমরা জানি ফাংশন রেডি করা থাকে কল করে করে কাজ করতে হয়, রাইট? আমরা কি জানি? ফাংশন রেডি করা থাকে কল করে করে কি করতে হয়? কাজ করতে হয়। না, আগের থেকেই রেডি করা থাকে একটা ফাংশন। যেমন ওই যে কথাটা, লাইটটা যে জ্বলবে, একটা লাইট বাল্ব জ্বলবে, বাটনে ক্লিক করবেন আপনি, আপনার ওয়ালের যে সুইচ বাটন আছে সেখানে ক্লিক করবেন এবং একটা জায়গা আছে সেই জায়গাটা জ্বলে উঠবে। এর মাঝখানে একটা কারিকুলাম আছে, সেটা হচ্ছে বাটন ক্লিক করলেই ওই ফাংশনটা চালু হবে, নাহলে চালু হবে না। এই জন্য এটাকে ফাংশন, ফাংশন এই ধরনের কাজ করে মূলত। তো এখন আমরা যদি একটু দেখি ফাংশনটা আসলে কি। নিয়ম হচ্ছে ফাংশন লিখতে গেলে ফাংশনের আগে কিওয়ার্ডস লিখতে হয়। ফাংশনের আগে কি লিখতে হয়? কিওয়ার্ডস লিখতে হয়। তারপরে আপনি আপনার মনের মতো করে একটা নাম দিবেন। তবে এই ফাংশনের নামটাও কোনো রিজার্ভ কিওয়ার্ডস ইউজ করা যাবে না। ক্লিয়ার? ফাংশনের আমরা একটা নাম দিলাম যে টেস্ট। আমরা এখানে যাই, এখানে লিখি আমরা এটার পরে একটা এইচআর দেই। আচ্ছা, আমরা এখানে একটা ফাংশন তৈরি করতেছি, ফাংশন। এটা তো ফাংশন নেম হচ্ছে fuctiun ফাংশন, ফাংশন, আর নেম দিচ্ছে টেস্ট, ফার্স্ট ব্র্যাকেট,
ফার্স্ট ব্র্যাকেটের এর মধ্যে আমরা মূলত মানে বিভিন্ন ডাটা পাস করি ফাংশনের মধ্যে ঢোকানোর জন্য। যেমন ধরেন আমরা কয়েকটা ফাংশন রেডি করে রাখছি, যে ফাংশনগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়ে আছে, বাট ওকে যদি কোনো ভ্যালু দেন তাহলে কাজ করবে, নাহলে কাজ করবে না। কথা বোঝা গেছে? একটা ফাংশন তৈরি করা জি আছে, বাট ভাইয়া। আপনি একটা ভ্যালু ওকে দিতে হবে, তারপরে ও জেগে উঠবে, নাহলে ও জেগে উঠবে না, চুপচাপ থাকবে। বা আপনি যদি ওকে ইরোর ভাবে মানে কোনো ভ্যালু পাস না করে ডাক দেন, তাহলে ও ইরোর দেখাবে যে ভ্যালু নাই কোনো, সেটা পরে। কিন্তু ভ্যালু ছাড়াও বাইরের থেকে কোনো ভ্যালু না নিয়েও কিছু অংশ কাজ করানো যায়, সেরকম একটা ছোট একটা ক্যালকুলেশন আমরা দেখতেছি। সেটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আমরা এক্সিকিউট করব ডাটা, মানে ফাংশনের কোডগুলো এক্সিকিউট করব। তো আমরা এখানে লিখলাম var x y, var x y, x এর মান দিলাম 10 আর y এর মান দিলাম 30। এই যে এই ফাংশনটাকে যদি কল করেন তাহলে এই ক্যালকুলেশন গুলো সে করবে, নাহলে করবে না। ঠিক আছে, x এর মান 10 দিলেন, y এর মান দিলেন কত, x এর মান 10 দিলেন আর y এর মান কত দিলেন 30। এখন আপনি রেজাল্ট তৈরি করলেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা এখানে একটা আইডি নাম নিচ্ছি নতুন p, এইচ অন আইডি দিলাম ক্যালকুলেশন, ক্যালকুলেশন। আমরা এখানে নাম দিলাম ক্যাল। এই ক্যালের ক্যালকুলেশনের মধ্যে এটা কাজ করবে। আমি বললাম ইনার এস্টিমেট ডট ইনার এস্টিমেট ইকুয়াল, আমরা এখানে দিলাম z সমান x প্লাস y, z সমান x প্লাস y। আমরা এখানে বললাম শো করো কাকে, z কে শো করে দাও। কি ঠিক আছে না? কিন্তু জি এটা ভাইয়া। কিন্তু এখন শো করবে না, খেয়াল করেন, এটা কিন্তু এখন শো করতেছে না, এখানে কিছুই শো হচ্ছে না। এখানে কিন্তু এইচ অন আছে কিন্তু কিছুই শো করছে না। কারণ কি, ফাংশনটাকে তো আমরা ডাকি নাই এখন। ফাংশনটাকে ডাক দিতে হবে। ফাংশনকে ডাকতে গেলে আমরা এখানে একটা বাটন ক্লিক করি, টাইপ বাটন, এরকম ওয়ান ক্লিক ইভেন্ট। এটা হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে ইভেন্ট অ্যাট্রিবিউটটা কাজ করে, একটা ইভেন্ট অ্যাট্রিবিউট। ফাংশনটার নাম লিখে দিব ডিরেক্ট। ফাংশনটার নাম শুধু লিখলে হয় না, সাথে কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটটুকু নিয়ে যেতে হয়। এখানে আপনি এটা দিতেও পারেন, এখানে কল করলাম, এখানে নাম দিলাম হচ্ছে ক্যালকুলেশন। সেক্ষেত্রে এটা এখন কি করবে, ক্যালকুলেশন দিলাম, ক্লিক করলাম, 40 দেখাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া। সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে অনেক সময় দেখা যায় আমরা ওই যে কথাটা বলছিলাম, এখানে ভেরিয়েবলের ভ্যালু পাস করতে হয়। সেক্ষেত্রে এখানে এটার নাম হচ্ছে প্যারামিটার বলে, এটাকে তখন আর ভেরিয়েবল বলে না, কি বলে, প্যারামিটার বলে। কেন প্যারামিটার কথাটা শিখাই দিচ্ছি, কারণ আপনারা যখন নেক্সট টাইম কোনো রিসোর্স ঘাটাঘাটি করবেন তখন দেখবেন ওই সব জায়গায় প্যারামিটার প্যারামিটার বলতেছে। নতুন একটা ওয়ার্ড যখন আপনার সামনে আসবে তখন এমনি জাস্ট প্রোগ্রামিং একটু কঠিন হয়, সেক্ষেত্রে প্যারামিটার এই ধরনের কিওয়ার্ডস যখন মাথার মধ্যে আসবে তখন আরো ভয় পেয়ে যাবেন, অনেক কিছু বুঝেও দেখবেন চোখের সামনে দিয়ে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা এখানে ধরেন এক্স কে এখানে দিলাম, ঠিক আছে, এখানে শুধু এক্স কে রাখলাম, আর
আচ্ছা, এটা এখন দেখাতে গেলে আরো প্যাচ লেগে যাবে। একটা কাজ করি, আপনাকে বুঝালাম যে ধরেন আপনি যখন এখানে কল করতেছেন, হুম, আপনি এখানে 10 দিলেন, আপনি এখানে কত দিলেন, অনলি 10 দিলেন। এখানে ভেতরে কয়টা ছিল ভেরিয়েবল, দুইটা না, জি দুইটা ভাইয়া। ভেরিয়েবল পাস করতেছেন, আপনি এখানে 10 দিলেন এবং এখানে x দেওয়া আছে, আর এখানে x সমান সমান আপনি এই xটাকে ধরলেন। তার মানে এখানে যে 10টা আছে সেটা এইখান থেকে পুশ হয়ে ঠিক এখানে ঢুকলো। বুঝতে পারছি কথাটা? তখন জি এটা ভাইয়া। কিন্তু ক্যালকুলেট করবে এটার সাথে ওই ভ্যালুটা। তার মানে এটা হচ্ছে সেই প্যারামিটার যেটা এখানে পাস হচ্ছে। ভেরিয়েবলটা যখন আপনি ফাংশনটাকে কল করবেন তখন আপনি এইখানে যে প্যারামিটারটা পাস করবেন সেটা এখানে পাস হয়ে ঢুকে যাবে। যদি এখানে দুইটা প্যারামিটার থাকে তাহলে কল করার সময় অবশ্যই দুইটা প্যারামিটারের ভ্যালু এখানে আপনাকে দিতে হবে। কথা বোঝা গেছে? দুইটা প্যারামিটারের ভ্যালুই আপনাকে এখানে দিতে হবে। তো জাস্ট এটা এখানে দেখাচ্ছি, গেলাম না ওইদিকে। বুঝতে পারছেন বিষয়টা কি? জি আমরা ভাইয়া। সামনে দেখতে পাবো ফাংশন নিয়ে কথা বললে আমরা এগুলো আগাবে। তো এগুলো একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। এই যে নেম, এই যে নেম, ফাংশনের নেম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার পাস করতেছে, তারপরে এক্সিকিউট করতেছে। ফাংশন রিটার্নের একটা ব্যাপার আছে। ফাংশন সবসময় কি করে বলেন তো? রিটার্ন করে। কি করে? রিটার্ন। এটা দেখলে বুঝতে পারবো আমরা। একটা ভ্যালুকে রিটার্ন করে। দেখেন, তাহলে আমরা এখানে এটা করতে পারতাম যে রিটার্ন লিখতে হবে। নিয়ম অনুযায়ী এখানে কি লিখতে হয়? রিটার্ন লিখতে হবে। তাহলে আছে যেহেতু আমরা ডিরেক্ট এখানে দেখাই দিছি কোথায় কি কাজ করবে, তার মানে এখানে রিটার্ন আমাদের লেখার দরকার নাই। রিটার্নটা তাহলে কখন লিখতে হবে এটা আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা তো সিলেক্ট করে বলেই দিছি যেখানে এইখানে এইখানে দেখাও, তাই না? রিটার্নটা কোথায় কাজ করে আমরা এখানে দেখতে পাবো। দেখেন, var একটা আইডি নিচে, সেটা আলাদা বিষয়। var x সমান সমান মাই ফাংশন, x সমান সমান মাই ফাংশন, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশনকে পাস করে দিচ্ছে। আপনারা কি বুঝতে পারতেছেন? বোঝা যায় এটা একটা ফাংশন। জি ভাইয়া, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট এবং তার মধ্যে দুইটা প্যারামিটার আছে, দেখছেন? এখন বলতেছে এই এক্সটাকে ধরে নিয়ে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমোর মধ্যে ওই এক্সটাকে দেখাই দিতে বলছে। এর মধ্যে ওই এক্সটাকে দেখাই দিতে বলছে, আর এক্স এর মধ্যে একটা ফাংশন কল করা আছে। ফাংশনটা কোথায় দেখেন, এ আর বি দেওয়া রয়েছে কি, এ আর বি ফাংশন। এই ফাংশনটাকে এখানে কল করছে। এই ফাংশন কল করার সময় এরা যে দুইটা প্যারামিটার দেওয়া ছিল এ আর বি, এরা দুইটা প্যারামিটারকে কল করে দিছে, দেখছেন? এই দুইটা প্যারামিটার ভেতরে ঢুকে যোগ গুণ ভাগ যা হওয়ার হয়েছে রিটার্ন করে এই ফাংশনটা তার কাছে রেজাল্ট ধরে রাখছে। এটাকে রিটার্ন করে এখানে যে রেজাল্টটা উঠছে সেটা ফাংশনের কাছে ধরা আছে, এবং এইখানে এক্সটাকে ফাংশন কল করছে, আর এই এক্সটাকে আবার আমরা দিয়ে দিছি কার মধ্যে, ডেমোর মধ্যে। ডেমোর মধ্যে রেজাল্টটা দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে নাকি কোড করে দেখাতে হবে? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। বুঝা গেছে ভাইয়া। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা সায়েন্টিফিক হিসাবের মতো আর কি। ফরেন হাইট বাইর করছে কিভাবে কি, হ্যাঁ ওই হ্যাঁ, এটা একটা কাস্টম ফাংশন, এবং এখানে বলতেছে ফরেন হাইট। দেখেন এটা একটু দেখে যাই, একটু অন্যরকম দেখতে যেতে চেষ্টা করি। এই ডেমোর মধ্যে রেজাল্টটা আসবে। এখানে একটা ফাংশন, টেম্পারেচার হ্যাঁ ক্যালকুলেশন একটা ফাংশন তৈরি করছে। ফাংশনের নাম হচ্ছে 2 সেলসিয়াস, কিন্তু কিসে দেখাবে, ফরেন হাইটে দেখাবে।
কিসে দেখাবে? ফরেন Foreign ফরেন এ দেখাবে। রিটার্ন এর ভিতরে একটা ফাংশন রেডি করে ফেলছে, রিটার্ন 5 9 গুণ f। এই এই অঙ্কটা আমি বুঝি নাই, যার জন্য আসলে কি বলবো। ভাই এটা হচ্ছে একটা ফর্মুলা ভাইয়া, একটা মানে formula, হচ্ছে right? ফারেনহাইট থেকে সেলসিয়াসে মানে বের করার ফর্মুলা। অথবা সেটাই এখানে কাজ করেছে এবং যে রেজাল্টটা এখানে আসছে, এখানে দেখেন এই ফাংশনটাকে ডিরেক্ট কল করছে কোথায় বলেন তো? না, বেরো যাবে, এবার দেখেন উত্তরটা বেরোবে। 2 সেলসিয়াস এফ এর জায়গায় 77 রাখছে, এফ এর জায়গায় তারপর 77 দিয়ে দিছে। এরা হচ্ছে এই ডকুমেন্টে এটার মধ্যেই ডাক দিছে ফাংশনটাকে, ডিরেক্ট ফাংশনটাকে ডাক দিয়ে ওখানে ভেরিয়েবল পাস করছে এফ এর 77 থেকে 32 বাদ গেলে কত থাকে? 45। 45। আর এই যে 9 আর 5 এর এই যে ভাগটার রেজাল্ট কি আসবে? 45 কে 9 দ্বারা ভাগ করলে 5 হয়, আর 5 কে 5 দ্বারা গুণ করলে 25 হয়। ঠিক তাই, এভাবে অঙ্কটা বের করে তারা একটা রেজাল্ট দেখাই দিছে। বুঝতে পারছেন এখানে কি ঘটছে? জি ভাইয়া বুঝছি। গুড, থ্যাংক ইউ। ফাংশন আছে একটা ভেরিয়েবলের ভ্যালু হিসেবে ইউজ করা যায় এখানে, সেটাই দেখাইছে। ঠিক আছে, লোকাল ভেরিয়েবল এখানে লোকাল ভেরিয়েবল মানে হচ্ছে ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলটাকে আপনি ডিক্লেয়ার করেন এবং মান দেন, এটাকে লোকাল ভেরিয়েবল বলে। ঠিক আছে, ওকে, ফাংশন শেষ। আমাদের আর বাকি থাকলো কি? অবজেক্ট। আমরা যে কয়টিতে যখন যাব তখন অবজেক্টের একটা সুন্দর কাজ দেখবো, প্রফেশনাল একটা কাজ। হ্যাঁ, ভাই আজকে থাক, 6টা বেজে আজকে আর গেছে। যাবো না, আজকে আমি নিজেও যাব না, আমি এমনিও খুব অসুস্থ ফিল করতেছি। ফাংশন গেল, অবজেক্ট থাকবে, অ্যারে নিয়ে আমাদের কথা থাকবে আগামী দিন। আর থাকবে হচ্ছে ফাংশন, অবজেক্ট, অ্যারে, তারপরে ডাটা টাইপ গুলো এখানে কম্পারিজন কিছু ব্যাপার আছে। আমরা কালকে দেখবো হচ্ছে অবজেক্ট, তারপরে দেখবো হচ্ছে অ্যারে, তারপরে দেখবো হচ্ছে এই কন্ডিশন লুপ, এগুলো সব শেষ করে ফেলবো কালকে। মানে জাভাস্ক্রিপ্টের বেসিকের মিনিমাম যে স্ট্রং জায়গাগুলো দরকার, সেই জায়গাগুলো সব শেষ মানে কমপ্লিট করবো কালকে। ঠিক আছে, আগামীকালকে। আগামীকালকে এটা শেষ করতে পারি, পরের দিন আমরা যে কোয়েরির ফরম্যাটিং গুলো দেখবো আসলে ঘটনা কি। ঠিক আছে, এবং যে কোয়েরি যদি এমন পসিবিলিটি হয় যে কোয়েরিটি একদিন ক্লাস নেওয়ার পরের দিন আমরা ওই যে একটা ফাংশন অন্তত আপনাদেরকে দেখাই দিতে পারি যদি সুযোগ থাকে, যে কোয়েরির সাথে অ্যারে অবজেক্ট কিভাবে কাজ করে, আপনি কিভাবে সেগুলোকে কল করবেন, কিভাবে আসলে ঘটনাগুলো ঘটে, একটা প্রোগ্রাম ছোট্ট করে যদি দেখাতে পারি তাহলে দেখা যাবে আপনাদের মানে বিষয়গুলো ইজি হবে, আরো আরো মানে মানে এনভায়রনমেন্টটা বুঝে ফেলবেন আসলে ঘটনা এই। ঠিক আছে, ওকে, তাহলে আজকে কারো